আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ফজলুর রহমানের হলফনামা, উত্তরায় স্ত্রী 2 ফ্ল্যাটের দাম 20 লাখ। জানাবো ঢাকা দিল্লির সম্পর্ক তলানিতে ইসলামাবাদের গতি। জানাবো শীর্ষ 101 আলেমের বিবৃতি, জামাত নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক ইসলামী জোট নয়। এবং সর্বশেষ জানাবো বিটিআরসি ভবনে ভাঙচুর, 26 জন বিশৃঙ্খলাকারী আটক। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। ফজলুর রহমানের হলফনামা, উত্তরায় স্ত্রী 2 ফ্ল্যাটের দাম 20 লাখ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান। নির্বাচন কমিশনে দাখিল করা তার হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, রাজধানীর উত্তরায় 9 নম্বর সেক্টরে তার স্ত্রীর নামে রয়েছে 2টি ফ্ল্যাট, যার মূল্য 20 লাখ টাকা উল্লেখ করেছেন তিনি। এছাড়া সপরিবারে কোটি টাকার অস্থাপ সম্পদের মালিক এই জ্যেষ্ঠ আইনজীবী। আয়ের উৎস ও বার্ষিক আয়। হলফনামা তথ্য অনুযায়ী ফজলুর রহমানের আয়ের প্রধান উৎস ওকালতি এবং বাড়ি ভাড়া। বাড়ি ও ফ্ল্যাট ভাড়া থেকে তার বার্ষিক আয় 3,24,000 টাকা। এছাড়া আইন পেশা থেকে বছরে 2,12,900 টাকা এবং ব্যাংক আমানত থেকে 13,366 টাকা আয় করেন তিনি। তবে তার সন্তানদের কোনো আয়ের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি। স্থাবর সম্পদ, জমি ও ফ্ল্যাট। স্থাবর সম্পদের ক্ষেত্রে প্রার্থীর চেয়ে তার স্ত্রী উম্মে কুলসুম বেগমের সম্পদের অর্জনকালীন মূল্য বেশি। রাজধানীর উত্তরের 9 নম্বর সেক্টরে তার স্ত্রীর নামে 2টি ফ্ল্যাট রয়েছে, যার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে 20 লাখ টাকা। অস্থাবর সম্পদ। প্রার্থী ও তার স্ত্রীর নামে উল্লেখযোগ্য নগদ অর্থ ও ব্যাংক জমা রয়েছে। ফজলুর রহমানের কাছে নগদ রয়েছে 21,67,452 টাকা এবং তার স্ত্রীর কাছে 7,128 টাকা। ব্যাংকে ফজলুর রহমানের জমা আছে 4,63,551 টাকা এবং তার স্ত্রীর নামে আছে 10,401 টাকা। এছাড়া তার নামে 1,60,000 টাকার ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র এবং তার স্ত্রীর নামে 17,20,000 টাকা মূল্যের মোটরযান সহ 2,20,000 টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। এছাড়া ফজলুর রহমানের নামে কিশোরগঞ্জের ইটোনায় একটি নির্মাণাধীন দোতলা ভবন রয়েছে। পৈতৃক সূত্রে তিনি 5 একর এজমালিক কৃষি জমির মালিক। অন্যদিকে তার স্ত্রীর নামে 12 ও 55 শতকের 2টি অকৃষিত জমি রয়েছে। হলফনামায় প্রার্থী স্থাবর সম্পদের বর্তমান আনুমানিক বাজার মূল্য 2,10,00,000 টাকা এবং তার স্ত্রীর সম্পদের মূল্য 1,05,00,000 টাকা উল্লেখ করা হয়েছে। ঋণ ও মামলা। মোহাম্মদ ফজলুর রহমানের নামে 10 লাখ টাকার একটি দায় রয়েছে, যা তিনি মুক্তিযোদ্ধা হিসাব থেকে অগ্রিম হিসেবে নিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বর্তমানে একটি ফৌজদারি মামলা মহামান্য হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। 1970 সালে একটি পুরনো মামলা তিনি আগেই খালাস পেয়েছেন। ঢাকা দিল্লির সম্পর্ক তলানিতে ইসলামাবাদে গতি। চলতি বছরে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন গতি পেয়েছে। বিপরীতে ঢাকা দিল্লির সম্পর্ক এখন তলানিতে ঢেকেছে। এছাড়া চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ ভারসাম্য রক্ষা করে চলেছে। তবে গত 1 বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে কোনো গতি আসেনি, এই ইস্যুর কোনো সুরা হয়নি। এছাড়া চলতি বছর বিভিন্ন দেশের ভিসা জটিলতার কারণে বাংলাদেশিদের বিদেশ ভ্রমণ কঠিন হয়ে পড়েছে। ঢাকা ইসলামাবাদ সম্পর্কে গতি। চলতি বছর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে গতি এসেছে। 2 দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। শেখ হাসিনা সরকারের আমলে ঢাকা ইসলামাবাদ সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। তবে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির মধ্যে টানাপোড়েন চলে আসছিল। তবে চলতি বছর সেই টানাপোড়েন আরও বৃদ্ধি পায়। বছরের শেষে এসে ঢাকা দিল্লি সম্পর্কে একেবারে তলানিতে গিয়ে ঠেকে। 5 আগস্টের পর থেকে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, বাণিজ্য বিধিনিষেধ, পুশিন ভিসা বন্ধ, সীমান্ত হত্যাসহ নানা ইস্যুতে ঢাকা দিল্লির মধ্যে তিক্ততা ও টানাপোড়েন চলে আসছে। চলতি বছর এসব ইস্যুতে টানাপোড়েন আরও তীব্র হয়েছে। সেই সঙ্গে যোগ রয়েছে নিরাপত্তা ইস্যু। বছরের একেবারে শেষ সময়ে এসে নিরাপত্তা ইস্যু ঘিরে 2 দেশের হাই কমিশনারকে দফায় দফায় তলব ও পাল্টা তলবের ঘটনা ঘটে। ভারতের নয়াদিল্লি, কলকাতা সহ বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশ মিশনের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে 2 দফা তলব করা হয়। বিপরীতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে বাংলাদেশ থাকা ভারতের মিশনগুলোর নিরাপত্তা চাওয়া হয়। এছাড়া চলতি বছর ঢাকা দিল্লির মধ্যে উচ্চ পর্যায়ে কোনো সফর বিনিময় হয়নি। তবে চলতি বছর 4 এপ্রিল
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যারণা, সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু আলোচনায় তোলেন ড মোহাম্মদ ইউনুস। চলতি বছর বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটক ভিসার সুবিধা কমেছে, অনেকে দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক অনিয়মের কারণে বাংলাদেশিদের ভিসা জটিলতা তৈরি হয়েছে। এছাড়া ভুয়া কাগজপত্রের মাধ্যমে ভিসা নিয়ে মানব পাচারের ঘটনাও থেমে নেই। এতে বিভিন্ন দেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণে বিভিন্ন দেশ ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। বাংলাদেশিদের জন্য তারা ভিসায় কড়াকড়ি আরোপ করেছে। চলতি বছর অনেক দেশ অন অ্যারাইভেল ভিসাও বন্ধ করে দিয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের ভিসা সুবিধা কমেছে। শীর্ষ 101 আলেমের বিবৃতি, জামাত নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক ইসলামী জোট নয়। সম্প্রতি জামাত নেতৃত্বাধীন সমমনা ইসলামী জোট নামে গঠিত রাজনৈতিক জোট সম্পর্কে বিবৃতি প্রকাশ করেছে দাওয়াতুল এরশান বাংলাদেশ। সেখানে জামাত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামী জোট নয় বলে উল্লেখ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো সংগঠনটির প্রচার সম্পাদক মাহাদি হাসানের পাঠানো দেশের শীর্ষ আলেমদের বিবৃতিতে জানানো হয়, ঈমান আকিদা বিসর্জন দিয়ে কেবল নির্বাচনী সমঝোতার নামে গঠিত কোনো জোটকে ইসলামী জোট হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। ঈমান ও আকিদায় সর্বাগ্রে। ইসলামী জোটের নামে বিভ্রান্তি সৃষ্টি থেকে সাধারণ মুসলমান ও তৌহিদ জনতাকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। তথাকথিত এই নির্বাচনী সমঝোতাকে ইসলামী জোট আখ্যা দিয়ে দেশ ও জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। যারা ইসমতে আম্বিয়া স্বীকার করে না এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি হিসেবে মানে না, তাদের সঙ্গে ঐক্য করা মূলত ইসলামী চিন্তা চেতনার সুস্পষ্ট খেলাফ। প্রকৃতপক্ষে এ ধরনের ঐক্য কখনো ইসলামের ঐক্য হতে পারে না। অতএব তাদের সঙ্গে ঐক্য করা মোটেও সমীচীন নয়। হেফাজতে আমি সহ বিবৃতিতে আলেমরা বলেন, সম্প্রতি জামাত নেতৃত্বাধীন সমমনা ইসলামী জোট নামে একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে, এ মর্মে আমরা অবগত হয়েছি। উম্মার দ্বীনি স্বার্থ সংরক্ষণ ও আকিদাগত স্বচ্ছতা বজায় রাখার দায়িত্ববোধ থেকে আমরা নিম্নোক্ত বক্তব্য পেশ করছি। প্রথমত, কোনো রাজনৈতিক জোটের নামের সঙ্গে ইসলাম বা ইসলামী শব্দ যুক্ত হলেই তা শরীয়তের দৃষ্টিতে ইসলামী রাজনৈতিক জোট হয়ে যায় না। ইসলামী রাজনৈতিক জোটের মৌলিক পরিচয় হল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকিদার প্রতি সুস্পষ্ট অঙ্গীকার, কোরআন ও সুন্নাহ এবং সালফে সালেহিনের মানহাজ অনুসরণ এবং দিন বিরোধী সব ধরনের আপোষ থেকে পূর্ণ দূরত্ব বজায় রাখা। দ্বিতীয়ত, দেওবন্দি আকিদা ও মানহাজে বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার পরিপন্থী চিন্তা চেতনা, মতদর্শ ও দর্শন লালনকারী কোনো দলের সঙ্গে ঐক্য গঠন করতে পারে না। এ ধরনের ঐক্য আকিদাগত বিভ্রান্তি সৃষ্টি করে, সাধারণ মুসলমানদের মাঝে ভুল বার্তা পৌঁছে দেয় এবং দ্বীনের মৌলিক অবস্থানকে দুর্বল করে। তৃতীয়ত, ইসলামী রাজনীতি কখনোই কেবল ক্ষমতা অর্জনের কৌশল হতে পারে না, বরং তা হতে হবে দ্বীন রক্ষা, শরীয়তের মূল্যবোধ প্রতিষ্ঠা, বাতিল চিন্তাধারার মোকাবেলা এবং উম্মার ঈমান ও আকিদা সংরক্ষণের একটি দায়িত্বশীল মাধ্যম। আকিদাগত প্রশ্নে আপোষ করে গঠিত কোনো জোটকে ইসলামী রাজনীতির প্রতিনিধিত্বকারী বলা যায় না। অতএব আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যে উক্ত সমমনা ইসলামী জোটকে আমরা ইসলামী রাজনৈতিক জোট হিসেবে স্বীকৃতি দিই না। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম ওলামা, দ্বীনি সংগঠনসমূহ এবং সচেতন মুসলিম জনসাধারণকে এ বিষয়ে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।